গল্পের নাম আমার আলাদিন, লেখনীতে জাবিন ফোরকান। পর্ব 12। আজকে ইজানকে ডাক্তার দেখানো হবে, তাই বেশ সকাল সকাল উঠে পড়েছে ইরাম। হিসাব মতো আজ তার বিয়ের দ্বিতীয় দিন, তবে বিশেষ কোনো অনুভূতি নেই তার মাঝে। গোটা চিন্তায় ছেলেকে ঘিরে। ফ্রেশ হয়ে ইজানকে খাইয়ে তৈরি করে নিজেও রেডি হয়ে নিল সে। বিয়ের উপহার হিসেবে বেশ কয়েকটা নতুন শাড়ি পেয়েছে, সেগুলো থেকে গাঢ় বেগুনি রঙের একটা বাছাই করে পরলো। গোসল করে নিয়েছে, তার চুলগুলো হালকা ভেজা, সেগুলো খোলাই রাখলো। অতঃপর ইজানকে কোলে তুলে সিঁড়ি বেয়ে পায়ে পায়ে নেমে চলে এলো নিচে। নাস্তার টেবিল সাজানো, সামিয়া আর সারিকা খেতে বসেছে। সারিকার স্বামী মিশির গত রাতেই চলে গেছে। তাদের ফ্ল্যাটে ইন্টেরিয়ার কাজ চলছে, ভাঙাচোরা ব্যাপার আছে, তাই বউকে বেশ কিছুদিন বাপের বাড়িতে রাখবে। সে নিজে সপ্তাহে একবার দুবার করে আসবে। তাই বলতে গেলে সারিকা একটা দীর্ঘ সময়ের জন্য এই বাড়িতেই থাকতে চলেছে। ইরামের বিশেষ কোনো মতামত নেই এই সম্পর্কে, তবে মেয়েটার সামনে তাকে সাবধান হয়ে চলতে হবে। ইরাম সামিয়াকে সালাম দিয়ে চেয়ার টেনে বসলো। সুগন্ধ তার প্লেট তৈরি করে হাত মুছে বলল, আপা আপনি খান, আমি রেডি হয়ে নেই। নিজের রুমের দিকে চলে গেল মেয়েটা। সামিয়া দ্রুত খাচ্ছেন, হাসপাতালে যাওয়ার তাড়া আছে। তবুও চোখে চশমা ঠিকঠাক করে তিনি শুধালেন, কি ব্যাপার? সাইবানকে দেখছি না যে, রেডি হয়নি এখনো? যাবে না তোমার সাথে? জানি না, ঘুম থেকে উঠে রুমে দেখিনি। এ কি, ওকে আমি কাল রাতে পই পই করে বলে দিলাম আজকে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে। তোমার ছেলে কি গোয়ালের গরু? সে পাগলা ঘোড়া, তাকে শিকল দিয়ে বেঁধে রাখা যায় না। শারিকার মন্তব্য করলো। কাঁটা চামচ দিয়ে দই মেশানো ফ্রুট সালাদ খাচ্ছে সে। তবে ইরামের ননদের কথা গায়ে মাখলেন না। ইজানকে উড়ুর উপর বসিয়ে দোলাতে দোলাতে খানিকটা পাউরুটি ছিঁড়ে মুখে দিলেন। তারপর তাকালো সামিয়ার দিকে, নরম অথচ আত্মবিশ্বাসী গলায় বলল, খালামণি, আমার মনে হয় আলাদিনকে কিছু সময় দেওয়া উচিত। সামিয়া ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। ইরাম গতকাল রাতেও ওই কথা বলেছে। ইজানের ডায়াপার পরাতে গিয়ে সাইবান প্রায় বমি করে দিচ্ছিল, দেখে সে পরে আর কিছু করতে দেয়নি। সাইবানও বুঝি হাঁপ ছেড়ে বেঁচেছে। সামিয়াকে চেয়ে থাকতে দেখে ইরাম ব্যক্ত করলো, এই বিয়েটা ওর মনের খুশিতে হয়নি। উপরন্ত একটা বাচ্চা সামলানো চারটিখানি কথা নয়। আলাদিনের বয়স কম, ওর মাঝে এখনো দায়সারা দায়িত্বজ্ঞানহীন ভাবটা রয়ে গিয়েছে। এর জন্য ওকে দোষ দেওয়া যায় না। স্বাভাবিক ওর সময় লাগবে। আমরা ওকে নিস্তার দেই কেমন? তাছাড়া আমার মনে হয় না আমার বিশেষ কোনো সাহায্যের প্রয়োজন আছে। আমার ছেলেকে আমি নিজেই সামলাতে জানি। আলাদিন নিজে থেকে না চাইলে ওকে ঘাটানোর দরকার নেই। অদ্ভুত হলেও সত্যি, আপুর এই কথার সাথে আমি একমত। তুমি সাইয়ের উপর অনেক বেশি চাপ দিয়ে ফেলছো মম। বউ কি জিনিস সেটা বোঝার বয়সই হয়নি সে, আবার বাচ্চা সামলাবে কিভাবে? সারিকা নির্দ্বিধায় নিজের মতামত জানালো। একটি দীর্ঘশ্বাস ফেলল সামিয়া। পরক্ষণে চশমা খুলে খানিকক্ষণ থম মেরে বসে রইল। ইরাম একটা গোটা পাউরুটি শেষ করে দ্বিতীয়টা খাচ্ছিল। তখনই তিনি মুখ খুলেন, তোরা সবাই আমাকে নিষ্ঠুর মা ভাবছিস তাই না? সারিকার চামচ থেমে গেল। অপরদিকে ইরাম চিবানো ভুলে বসলো। উভয় পরশুদিন তো নয়নে দেখলো সামিয়াকে, যাকে বেশ হতাশ লাগছে। আমি নিজেও জানি ওর উপর আমি চাপ দিচ্ছি। ইরাম, তুই হয়তো ভাবছিস শুধু তোর ভালোর কথা ভেবেই আমি এই বিয়েতে জোরাজুরি করেছি। বিষয়টা কিন্তু এমন নয়। আমি স্বার্থপর, আমি নিজের ছেলের জন্য করেছি। তা চাইতেও সারিকা ইরাম একে অপরের দিকে তাকালো। উভয় আবার দৃষ্টি ফিরিয়ে নিল। সামিয়া একটু সময় নিয়ে বলতে শুরু করলেন, সাইবার আগে এমন ছিল না। তুই তো জানিস ইরাম, তুই তো ওকে ছোটবেলা থেকে দেখেছিস। একটা ভদ্র মিষ্টভাষী বাচ্চা ছিল। হ্যাঁ, রাগটা একটু নাকের ডগায় রাখতো, কিন্তু বর্তমানের মধ্যে এত সিরিয়াস অবস্থা ছিল না। হঠাৎ কি যেন হলো, সব কিছু বদলে গেল। আমার ব্যস্ত জীবন, বাড়িতে সময় দেওয়া হয়েছে খুব কম। বলতে পারবো না কিভাবে, কোন দিন কেন আমার ছেলেটা একটু একটু করে অন্যরকম হয়ে গেছে। আমি বলবো না ও এখন খারাপ হয়ে গিয়েছে বা বিগড়ে গিয়েছে, কিন্তু লাগাম ছাড়া হয়ে পড়েছে। বেপরোয়া, আনসিরিয়াস, জীবন নিয়ে ওর কোনো প্ল্যানই নেই। ওকে জিজ্ঞাসা করলে শুধু বলবে, আজকের জন্য বাঁচি, কালকের কথা ভেবে লাভ কি? চুপ করে রইল ইরাম। কেন যেন তার খারাপ লাগছে। এবারের এই পরিবর্তনের সময়টা সে দেখেনি, অনুভবও করেনি। সোজা ছোটবেলা থেকে বড়বেলা দেখেছে, কীভাবে বোঝা সম্ভব? কিন্তু সামিয়া সবটা চোখের সামনে দেখেছে নিজের, তাই মা হিসেবে সে চিন্তাটা স্বাভাবিক। সামিয়া ব্যাগ থেকে কাপড় বের করে নিজের চশমাটা মুছতে মুছতে বললেন, সাইবানের চিন্তাধারা আধুনিক লেভেলের। ওকে বুঝতেই আমি এই জেনারেশনের সাথে তাল মিলিয়ে চলা শিখেছি। তারপর বুঝেছি ওদের কাছে এমন অনেক কিছুই স্বাভাবিক যা আমাদের কাছে অস্বাভাবিক। ছেলে মানুষ, কারণে অকারণে না করা যায় না, সবসময় চোখে চোখে রাখাও যায় না, ধরে বেঁধে রাখাও যায় না। আমিও চাই না একটা মানুষ মুক্ত স্বাধীন, তাকে অন্যের অনুশাসনে আনার কোনো মানেই হয় না।
তাই আমি সবসময় চেয়ে এসেছি, যদিও আমি না পারি, তবে ওর জীবনে এমন কেউ আসুক যে ওকে বাস্তবতা দেখাবে, ওকে ওর মতন করে বুঝতে পারবে, ওকে সামনে রাখতে পারবে। আমি চেয়েছি আমার ছেলেটা একটু পরিবার আসক্ত হোক। যখন তুই আমার কাছে এলি, তখন মনে হলো তোর থেকে অভিজ্ঞ মানুষ আর হয় না। তুই জীবনটাকে অনেক রঙে দেখেছিস, অনেক লড়াই করেছিস। তাই হ্যাঁ, এই বিয়েটা ততক্ষণ তোর কাছে তোর ছেলের ভালোর জন্য চেয়েছি, ঠিক ততখানি আমার নিজের ছেলের জন্য। থামলো সামিয়া। কয়েক মুহূর্ত নিঃশব্দে বসে থাকলেন। তারপর গ্লাস থেকে বেশ কয়েকটা পানি পান করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। তবে হ্যাঁ ইরাম, তুই ঠিক বলছিস। আমি হয়তো কম সময় বেশি আশা করে ফেলেছি। দায়িত্ব শিখতে, বুঝতে আর পালন করতে সময় লাগে। আমি আর এসব বিষয়ে হস্তক্ষেপ না করার চেষ্টা করব। আচ্ছা তুই যা তাহলে। হাসপাতালে আজ আমার অনেক লম্বা ডিউটি। আমি না হয় সময় বের করে তোর সাথে। না না, দরকার নেই খালামণি। এই যে সুগন্ধা গেল রেডি হতে, ওকে নিয়ে যাব। তাছাড়া গাড়িতে যাবো আসবো, তুমি চিন্তা করো না। সামিয়া আর দ্বিমত করলো না। ফোন এসেছে জরুরি, সেটা রিসিভ করে কানে লাগিয়ে ব্যাগ হাতে হাঁটা দিলেন বাড়ির বাইরের দিকে। সারিকাও আর বেশিক্ষণ টেবিলে থাকলো না। নিজের মায়ের কথাগুলো তাকেও ভাবুক করে তুলেছে বোধহয়। ইরাম চেয়ারে বসে ধীরে সুস্থে নাস্তা শেষ করলো। তারপর সুগন্ধাকে নিয়ে 8 ঘন্টা বাদে বেরোলো অ্যাপয়েন্টমেন্টের উদ্দেশ্যে। সমুদ্র থেকে ভেসে আসা নোনা বাতাস শরীরে লাগালে আলাদা এক অনুভূতি হয়। সুবিশাল সমুদ্রের সামনে নিজেকে তুচ্ছ লাগে, অথচ মনটা হয় ফুরফুরে। বালি, দ্বীপ, সমুদ্র সৈকত, বালির অন্তরালের উপর শুয়ে প্রকৃতির মায়া উপভোগ করতে বেশ লাগছে অরণ্যর। তার সঙ্গিনী স্কট মেয়েটা চেয়ারে বসে সানস্ক্রিন মাখছে শরীরে। বিদেশিনী পরনে সি বিচে ব্যবহৃত অতি ছোট সাইজের পোশাক। ওটাকে পোশাক না বলে অবশ্য অন্তর্বাস বলাই শ্রেয়। অরণ্য তাকিয়ে থাকলো। গতকাল সারা রাত একসাথে কাটানোর পরেও বিশেষ কোনো টান আসছে না। কোনো জিনিস একবার ব্যবহার করে ফেললেই আর তার ভালো লাগে না। অথচ একটা জিনিস আছে যেটার প্রতি সে চরম আসক্ত, এবং এই মুহূর্তে অনেকটাই রুষ্ট। ইরাম খেলতে চাইছে তার সঙ্গে। মেয়েটার দম আছে বলতে হয়। বেশ, তবে ইরামের সঙ্গে তার মতো করে খেলতে হবে। মেয়ে মানুষ আজ হোক কাল হোক ভাঙবেই। অর্ণ শুধু বসে বসে সেই ভাঙার অপেক্ষা করবে। ইরামকে তার কাছে ফিরে আসতেই হবে। অরণ্য নিজে আনবে না, নিজের ইচ্ছায় 2 পায়ে হেঁটে হেঁটে আসবে তার দুয়ারে। এর চাইতে মধুর কোনো দৃশ্য হয় না। যে পায়ে হেঁটে আসবে, সেই পা দুটোকে সে সেদিন রাতে কাঁধের উপরে উঠিয়ে নেবে, বুঝিয়ে দেবে এতদিন যাবৎ ইরাম কি মিস করে গিয়েছে। ওয়ানা গো ইনটু ওয়াটার? অরণ্য উঠে বিদেশিনীকে শুধালো। মেয়েটি মাথা নাড়ল। নো ওয়ে, আই এম নট রিস্কিং মাই স্কিন। সুট ইউর সেলফ। অরণ্য দাঁড়ালো। হাফ হাতা রঙিন শার্টটা খুলে রেখে উদম শরীরে হেঁটে হেঁটে পানির কাছে গিয়ে দাঁড়ালো। নোনা জল তার পা ছুঁয়ে গেল। বিরাট হেসে সে ডাইভ দিল। বেশ কিছুক্ষণ সাঁতার কাটার পর পানি থেকে মুখ তুলল সে। সমস্ত শরীর বেয়ে টপ টপ করে গড়ানো পানির ফোঁটাগুলো সূর্যের আলোয় চিকচিক করতে লাগলো। পেটানো শরীরে মাংসপেশিগুলো ফুলো ফেঁপে উঠল তার প্রত্যেকটা কদমের সঙ্গে। কালো চুলগুলো লেপ্টে রইল কপালে। হালকা দাড়ি গজিয়েছে অনেক দিনে। রুক্ষ থুতনিতে হাত ঘষে সে খেয়াল করলো বৃক্ষের অন্যান্য কিছু রমণী তাকিয়ে দেখছে। কেউ বা লুকিয়ে, কেউ আবার কোনো রাগ ঢাক বাদেই। বাঁকা হাসি ফুটল অরণ্যর ঠোঁটে। সে জানে ফিরে যাওয়ার পথে এদের মধ্যে অনেকেই তার সঙ্গে কথা বলতে চাইবে। অরণ্য, অরণ্য। নিজের সৌন্দর্য নিয়ে বেশ কিছুক্ষণ সুসাগরে ভাসতে পারল না অরণ্য। বিচে দাঁড়ানো তার বিদেশি স্কর্টটা এক হাতে একটা ফোন তুলে লাফাচ্ছে। ওটা অরণ্যর ফোনই। অরণ্য নামটা বিদেশিরা উচ্চারণ করতে পারে না বিধায় সবসময় বিকৃত করে ফেলে। অরণ্য উঠে এলো। এক হাতে চুল ঝাড়তে ঝাড়তে মেয়েটার দিকে গিয়ে ফোনটা খপ করে হাতে নিল। দেশ থেকে কল এসেছে। চেয়ার থেকে তোয়ালে তুলে কাঁধে ছড়িয়ে এসে রিসিভ করলো ফোন। বল। ওপাশ থেকে কিছু একটা বলল। সবকিছু শুনে খেপে যাওয়ার বদলে অরণ্য ঠোঁটের হাসিটা আরো বিস্তৃত হলো, ধারণ করলো এক অশুভ রূপ। কেউ দেখলো না সূর্যের আলো প্রতিফলিত হয়ে তার চোখজোড়া কেমন হিংস্র জন্তুর মতো জলজল করে উঠল। শিকারী শিকারের গন্ধ পেয়ে ঠিক যেমন করে, অরণ্যর মাঝে তেমন অভিব্যক্তি ফুটে উঠেছে। জিভে নিজের নিচের ঠোঁট লেহান করে নিয়ে অরণ্য বলল, আই সি। ফোনটা কান থেকে নামিয়ে স্ক্রিনের দিকে তাকালো। তাহলে তুমি এভাবে আমার অ্যাটেনশন আদায় করতে চাও ডার্লিং? বেশ, তোমার পাওনা অ্যাটেনশন তোমার দেওয়া হবে খুব শীঘ্রই। জাস্ট ওয়েট ফর মি মাই ওয়ার্ল্ড। ইজানের চেক আপ করানো হয়েছে। ডাক্তার বেশ কিছুক্ষণ উপদেশ দিয়েছে। আপাতত নতুন পরিবেশ বলেই ইজান মাঝে মাঝে ছটপট করছে এমনটা বলা হয়েছে। মায়ের নিতে সময় লাগবে, বাকিটা রিপোর্ট এলে বোঝা যাবে। দুপুর হয়ে গেছে প্রায়। ইরাম চেম্বার থেকে বেরিয়ে
করিডোর ধরে হাঁটছে, তার পাশে সুগন্ধা। ইজান প্রতিদিনকার তুলনায় একটু বেশি শান্ত আজ। ডাক্তারের সামনেও তেমন হম্বিতম্বি করেনি। ইরামের বুকে মুখ গুজে পড়ে আছে। চেম্বারের বাইরে আরো মানুষ অপেক্ষা করছে, সকলে ছোট ছোট শিশু। একদম বেশি ছোট কিংবা নবজাতক শিশুদের সঙ্গে মা বাবা দুজনে এসেছেন। এই তো ইরাম বের হতেই এক তরুণ দম্পতি তাদের 2 মাসের বাবুকে নিয়ে চেম্বারে ঢুকলো। শিশুটা মনোরম, তার সবে আবেগ ঘন। একজন শিশুর দায়িত্ব উভয় পিতামাতারই। যে কোনো প্রয়োজন উভয়ের উপস্থিত শুধুমাত্র দম্পতির বন্ধনই শক্ত করে না, বরং শিশুর জন্য উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে। কারণ সে নিজের চোখে দেখে বড় হয় তার পিতামাতার মাঝে সুসম্পর্ক আছে, সেটাই সে ভবিষ্যৎ জীবনে অনুকরণ করে। মলিন এক হাসি ফুটল ইরামের ঠোঁটে। ইজানের বাবা মানুষটা মোটেও কোনো উজ্জ্বল দৃষ্টান্ত নয়। এই লোকটাকে এখানে সে কামনাও করে না। তার ছায়া ইজানের উপর পড়ুক সেটা চায় না। তবে ইজান যে কোনো প্রকার সুস্থ সম্পর্কের বন্ধন থেকে ছাড়াই বড় হতে চলেছে সেটা তার কাছে স্পষ্ট। আপা, গাড়িটা একটু সুপার শপের সামনে থামাইতে বলেন, ওইখানে মাশরুম পাওয়া যায়। আজকে আমি আপনাকে মাশরুম স্যুপ করে খাওয়াবো, অনেক মজা। সুগন্ধা নিজের কথা বলে যাচ্ছে, ইরামের শুনতে ভালোই লাগছে। করিডোরের শেষ প্রান্তে পৌঁছে গিয়েছে তারা প্রায়। ঠিক এমন সময় সামনের দৃশ্য লক্ষ্য করে ইরামের পদক্ষেপ থেমে গেল। করিডোরের শেষ দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে সাইবান, একটা ওভারসাইজ হাফ হাতা টি শার্ট আর ঢোলা ট্রাউজার পরনে। চুলগুলো হালকা ভেজা ভেজা, ঘেমে গিয়েছে, কপালে ছড়িয়ে আছে। আইব্রো পিয়ার্সিংটা চিকচিক করছে। এক হাতে ফোন ধরা, কিছু একটা করছে অত্যন্ত মনোযোগ দিয়ে। ইরাম থেমে দাঁড়াতেই মুখ তুলে তাকালো সে। তারপর ফোনটা ট্রাউজারের পকেটে ঢুকিয়ে ধীরে ধীরে এগিয়ে এলো। তুমি এখানে? অবাক না হয়ে পারল না ইরাম। সাইবান মাথা কাত করে দেখলো তাকে, তারপর জিজ্ঞাসা করলো, কেন? শাহরুখ খানের আশা করেছিলেন? না, অনুরাগকে আশা করেছিলাম, ভালো আর হ্যান্ডসাম ছেলে। ইরাম জানে না হুট করে সে এমন জবাব কেন দিল। সাইবানকে দেখতে দেখতে এটার প্রভাব তার উপরও পড়তে শুরু করে দিয়েছে বোধহয়। অনুরাগের কথা শুনে ভুরু কুঁচকে ফেললো সাইবান। তার চোখ মুখের শান্ত ভাবটা হুট করে অশুভ হয়ে উঠল। শুধু অনুরাগ কেন, স্যালাইনের বাচ্চাটা কি দোষ করেছিল? ওদেরকে আশা করতেন? না না, শুধু ওদের কেন, পুরো পাড়া মহল্লায় আশা করতেন। পৃথিবীর সকল মানুষে আশা করতেন। পৃথিবীর বাইরের মঙ্গলীয়দের আশা করতেন। এরিয়া 51 থেকে এলিয়েনদের আশা করতেন। ভাইজান থামেন থামেন, যে হারে যাইতেছেন নাসার আগে আপনি মহাবিশ্বের বাইরে হয়ে যাইবেন। সুগন্ধার দিকে কটমট করে তাকালো সাইবান। জৈনার আম্মা সুকিনা, পটকে দিয়ে চটকে ফেলবে একদম। আমি আবার নারী পুরুষ সমান অধিকারে বিশ্বাসী। পরে শাহবাগে গিয়ে গলা ছিঁড়ে লাভ হবে না, দেখিস কিন্তু। পরক্ষণে ইরামের দিকে ঘুরে দাঁড়ালো সে। আর আপনি? স্বামী আসবে না তো কোন খাদানের খনি আসবে আপনার কাছে শুনি? ও বাবা, স্বামী আমার কাছে? বুঝতেই পারেনি। ইরাম মজা করলো। সাইবানকে খেপতে দেখে বেশ লাগছে তার। তীর্যকা হাসি ছুঁয়ে গেল বান্দার ঠোঁটে। আশেপাশে মানুষের উপস্থিতি কোনো পরোয়া না করেই হুট করে ঝুঁকে এলো সে। সুগন্ধা বড় বড় রসগোল্লার মতো চোখের দৃষ্টি উপেক্ষা করে ইরামের কানের কাছে ফিসফিস করে করলো, বুঝতে পারছেন না নাকি বুঝতে চাইছেন না? সাইবানের একটি হাত উঠে এলো ইরামের কাঁধে, ভাঁজ করে তুলে দেওয়া তার শাড়ির আঁচলটি আঙুলে ছুঁয়ে দিয়ে যুক্ত করলো। ডোন্ট ট্রাই টু প্লে উইথ ইউর হাবি, আই এম দ্য কোচ অফ দিস গেম মিসেস বেগুনি। ধক করে উঠল বুকের ভেতর, একটা কাঁপুনি হলো ইরামের। ঠোঁট জোড়া অনুভবে ফাঁক হয়ে পড়ল। প্রসারিত দৃষ্টিতে দেখল সে সাইবানকে। বৃদ্ধাঙ্গুলে অদর ঘষতে ঘষতে আপাদমস্তক খুঁটিয়ে খুঁটিয়ে ইরামকে দেখছে সে। চোখাচোখি হতে জিভ গালে টেকে অদ্ভুত ভঙ্গি করলো সে। একেবারে বাজে অভ্যাস, ভয়ানক অভ্যাস। গাড়িতে পায়ে হেঁটে যাবেন নাকি শাড়িতে কোলে তুলে নেব? ইরামের গাল দুটো হালকা লাল হয়ে উঠল। একটুই, সে বেশি অনুভূতি দেখালো না আর। দ্রুত এগোলো করিডোর ধরে। পিছনে নীরব হাসতে হাসতে এলো সাইবান। তার নয়নজোড়া ঘুরপাক খেতে লাগলো সামনে হেঁটে চলা ইরামের বেগুনি শাড়িনজোড়ার অব্যয়ে। ড্রাইভারের পাশে বসলো সুগন্ধা, পিছনে ইরাম আর সাইবান। সুগন্ধার কথা মতো সুপার শপের সামনে এসে থামা হলো। বেচারি ড্রাইভারকে সঙ্গী বানিয়ে নাচতে নাচতে পছন্দের মাশরুম কিনতে চলে গেল। গাড়ির ভেতর এখন শুধু সাইবান আর ইরাম। ইজান ইরামের কোলে নড়াচড়া করছে, আশেপাশে দেখছে কৌতূহলী দৃষ্টিতে। বাইরে গেলে সে এমন করে। ইরাম ছেলেকে দৌড়াতে দৌড়াতে হঠাৎ জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখলো রাস্তার এক পাশে ভুট্টাওয়ালা বসেছে। তার মনে পড়লো কলেজ ভার্সিটিতে যাওয়ার সময় এভাবে ভুট্টা খাওয়া হতো। বিকেলে ভাইদের নিয়ে বেরোলে দুজনে বায়না ধরতো। পুরনো স্মৃতিগুলো তাকে নস্টালজিক করে তুলল মুহূর্তেই। সাইবান আর চোখে দৃষ্টিটা খেয়াল করেছে। দ্বিতীয় কোনো কথা না বলেই গায়ের দরজা খুলে সে বাইরে পা রাখলো। পোটলার দাঁত হয়নি তো কি হয়েছে, পোটলার মায়ের তো হয়েছে।
সামনে আমার চেঙ্গিস ফেল, বলে সে হাত বাড়িয়ে দিল ইরামের দিকে। ভুট্টা চলবে? ইরাম প্রথমবার সাইবানের বাড়িয়ে দেওয়ার হাতের দিকে অপলক চেয়ে রইল। পরক্ষণে হাতটা ধরল। এই নিয়ে দ্বিতীয়বার হাতটা ধরা হলো তার। সাইবান আর ইরাম দুজনেই হেঁটে ভুট্টাওয়ালার কাছে দাঁড়ালো। মামা, 4টা ভুট্টো। 4টা কেন? ইরাম সাইবানকে জিজ্ঞাসা করতেই ভুরু তুলে বলল, বাবারে, ড্রাইভার আর সকিনা, জৈনার আম্মা সকিনা আমার পেট কেটে ভুট্টা বের করে খাবে ওকে না দিলে। ওকে চেনেননি আপনি? যা, মেয়েটা অতটাও খারাপ না যতটা তুমি মনে করো। নতুন নতুন তো আপনাকে শরম পেয়েছে। 2 দিন ওয়েট করুন। ওর নাগিন রূপ এই বেরোলো বলে। সারাদিন নাগিন সিরিয়াল দেখতে থাকলে তো এমনই হবে। ইরাম ফিক করে হেসে ফেলল। বাড়ির মালিকের সঙ্গে সেখানে এক প্রকার আশ্রিত পাওয়া মেয়ের এমন দুষ্টুমিষ্টি সম্পর্ক তার কেন জানি ভীষণ ভালো লাগলো। ভুট্টাওয়ালা ভুট্টা সেকে মশলা মাখিয়ে ইরামের হাতে দিল। সাইবান নিজে থেকে এগিয়ে এসে 2 হাত বাড়িয়ে দিল ইজানকে ধরার জন্য। ইরাম খানিকটা ইতস্ত করলেও শেষমেশ দিল। অবাক নয়নে খেয়াল করলো সাইবান কতটা সাবধানে ধীরে ধীরে ইজানকে ধরে নিজের বুকে ঠেকালো। আজ বোধহয় সত্যি তার অবাক হওয়ার দিন। নিজের ভুট্টাটা সাইবানের অন্য হাতে ধরেই ইজান ছোট্ট মুখ বাড়িয়ে জিভ বের করে ফেললো চিড়ে দেওয়ার জন্য। সাইবান সঙ্গে সঙ্গে তার দূরে সরিয়ে বলল, ইস, সাহস কত বড় পোটলার, আমার খাবারে ভাগ চায়। আইয়া! ইজান তার হাতের কবজি খামচে ধরতে চাইল। মুখ বেয়ে লালা গড়িয়ে পড়লো ছোট বাচ্চাটার। সাইবান তাকে রীতিমতো টেনে কাঁধের উপর তুলে বলল, আমার খাবারে ভাগ চাওয়ার আগে বল, তোর খাবারে ভাগ দিবি? ইনাম ভুট্টা চিবোতে চিবোতে কেশে ফেললো। সাইবানের মুখে লাগাম আর মনে লজ্জা শরম বলতে কিছু নেই নাকি? সাইবান ইজানকে দেখিয়ে দেখিয়ে ভুট্টায় কামড় দিতে লাগলো। মামা, আগে দুধ দাঁত বানা, তারপর আসিস, ফোকলা কোথাকার। আ আ ইজান প্রায় কাঁদো কাঁদো হয়ে গেল। তা দেখে শয়তানি হাসি হাসতে লাগলো সাইবান। তবে পুরোপুরি কান্নার ভাগ্য হলো না। রাস্তা দিয়ে হেঁটে যাওয়া কয়েকজন তরুণী হঠাৎ করে থেমে দাঁড়ালো তাদের সামনে। একজন অতি উত্তেজিত মেয়ে এসে বলল, কি কিউট বেবি, একটু আদর করি। ইজানের কান্নাভাব মুহূর্তে মিলিয়ে গেল। মারি দেখিয়ে অদ্ভুত ভঙ্গি করে সে মেয়েগুলোর দিকে চেয়ে রইল। সাইবান বলল, ওই দেখেছো, মেয়ে দেখলে মন খুশি হয়ে যায় না? আই ক্যান ফিল ব্রো, আই ক্যান টোটালি ফিল। মেয়েগুলো ঘিরে দাঁড়িয়ে ইজানকে আদর করে দিতে লাগলো। ইরাম সতর্ক চোখে দেখছে, তবে এটাও খেয়াল করলো সাইবানও বেশি অসতর্ক তো নেই। হাসি মজার মোড়ে থাকলেও তার চোখের তীক্ষ্ণ দৃষ্টি ইজানার প্রতিটি মেয়ের দিকে বিশেষ খেয়াল রাখছে। ইরামের মনে ভীষণ উষ্ণতা ভর করলো। একটা মেয়ে ইজানের গালে টেনে বলল, বেবি অনেক কিউট, আপনার ছোট ভাই? সাইবান ইজানকে নিজের বুকে ঠেলিয়ে অপ্রত্যাশিত একটা উত্তর দিল, মাই বেবি বয়।